আপনাদের বেগম জিয়া আছে কি? বিএনপি নেতৃবৃন্দকে অসভ্য বর্বর কর্তৃত্ববাদী। আমরা খালেদা জিয়াকে তারেক এদেশ থেকে তাড়ালাম কেন? তখন সত্যিকার দেখতাম হাওয়া ভবন হাম্বা কেস, দুর্নীতি, চুরি, ডাকাতি। 5ই আগস্টের পরে যারা হত্যা করলো, গুম করলো, খুন করলো, চুরি করলো, ডাকাতি করলো, যারা চাঁদাবাজি শুরু করলো, তাদেরকে যদি ক্ষমতা বিএনপি নেতৃবৃন্দকে বলতে চাই, আপনাদের সমন্বয় হচ্ছে না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আমি তো পদত্যাগ করি নাই, আর আমার সভ্যতার চিঠিও কেউ দেখাতে পারছে না। আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার। সমস্ত এয়ারলাইন্সকে বলে দিচ্ছে আমি যেন দেশে ফিরতে না আসি, আমি দেশে ফিরবই। সেনাবাহিনী তারা রাজপথে নেমেছে, এমনকি উপজেলা থেকে শুরু করে জেলা, বিভাগ, তারপর ইউনিয়নের বিভিন্ন জায়গাতে তারা তাদের দায়িত্ব পালন করবে। তাদেরকে দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। তো কমিশন প্রাপ্ত যে সকল অফিসাররা আছেন তারা ম্যাজিস্ট্রেটের মতন পাওয়ার নিয়ে চলবে। ভারত কি আওয়ামী লীগের বন্ধু নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বন্ধু? অনেকে বলতে পারেন যে ভাই ভারত তো আওয়ামী লীগের বন্ধু, আপনি হঠাৎ করে এই কথাটা কেন বলেন? না, আমি বললাম এটার পেছনে যথেষ্ট যৌক্তিক কারণ আছে। আজকের দিনে গতকালকে নরেন্দ্র মোদী যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা স্পষ্টই প্রমাণ করে ভারত আওয়ামী লীগেরও সবার বন্ধু না। তবে ইউনূস ক্ষমতা লাভের পর যে ভাষায় ভারতের সঙ্গে কথা বলেছেন এবং ভারত সম্পর্কে তিনি যে দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেছেন, এটি বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে বিশাল একটা সাড়া জাগিয়েছিল। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, শেখের বেটি কখনো পালায় না, শেখের বেটি পালাতে পারে না, এমন কথা কিন্তু বলেছে শেখ হাসিনা। শেখ হাসিনা বলেছে আমি পালিয়ে যাইনি, আমি ভারতে ঘুরতে গিয়েছি, আমি পদত্যাগ করিনি। জাতিসংঘের কাছে আমার আবেদন, আমার পদত্যাগপত্র আমাকে দেখানো হোক এবং সবার সামনে সেটা উপস্থাপনা করা হোক। যদি আমার পদত্যাগপত্র না দেখাতে পারে তাহলে নিয়ম অনুযায়ী আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী। অবৈধ প্রধানমন্ত্রী হচ্ছে ডক্টর ইউনূস এবং উপদেষ্টা হচ্ছে আমি, হচ্ছি বাংলাদেশের একমাত্র লিগ্যাল এবং সুশিক্ষিত প্রধানমন্ত্রী। এমন কথা কিন্তু বলেছে শেখ হাসিনা। আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর কিছু তথ্য জানতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন বিএনপিকে বাংলাদেশ থেকে সারা জীবনের জন্য শেষ করে ফেলবে আওয়ামী লীগ, এমন প্রতিজ্ঞা নিয়ে এসেছে কিন্তু শেখ হাসিনা। আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর কিছু তথ্য আপনারা জানতে পারবেন। বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক দিয়ে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক ধারাবাহিকভাবে দেখে আসি। আপনাদের বেগম জিয়া আছে কি? বিএনপি নেতৃবৃন্দকে অসভ্য বর্বর কর্তৃত্ববাদী। আমরা খালেদা জিয়াকে তারেক এদেশ থেকে তাড়ালাম কেন? তখন সত্যিকার দেখতাম হাওয়া ভবন হাম্বা কেস, দুর্নীতি, চুরি, ডাকাতি। 5ই আগস্টের পরে যারা হত্যা করলো, গুম করলো, খুন করলো, চুরি করলো, ডাকাতি করলো, যারা চাঁদাবাজি শুরু করলো, তাদেরকে যদি ক্ষমতা বিএনপি নেতৃবৃন্দকে বলতে চাই, আপনাদের সমন্বয় হচ্ছে না। একটি স্পষ্ট বক্তব্য দিতে চাই, আপনারাও যদি সেই একই পথে হাঁটেন আপনাদের পরিণতিও আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের মতো একই রকম হবে। আমি আশ্চর্য লাগে। এইমাত্র লাইভে এসে বিএনপিকেও নিষিদ্ধের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, উপদেষ্টা আসিফ নজরুল, উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া, এছাড়াও বাংলাদেশের অন্যান্য সকল রাজনৈতিক দল। তাদের সকলের দাবি আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকারের মতো বিএনপিও একটি ফ্যাসিবাদী সরকার, কেননা শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আমি তো পদত্যাগ করি নাই, আর আমার সভ্যতার চিঠিও কেউ দেখাতে পারছে না। আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার। সমস্ত এয়ারলাইন্সকে বলে দিচ্ছে আমি যেন দেশে ফিরতে না আসি, আমি দেশে ফিরবই। আপনাদের ভিতরে যেন কোনো হতাশা আসে, আমার দিক থেকে সব রকম সহযোগিতা আপনারা পাবেন। এইমাত্র ভারত থেকে লাইভে এসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আমি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, কেননা আমি পদত্যাগপত্রে সই করিনি বা রাষ্ট্রপতির কাছে আমি কোনো পদত্যাগপত্র জমা দিইনি। যদি দিয়ে থাকি তাহলে জনসম্মুখে সেটা প্রকাশ করা হোক। এছাড়াও শেখ হাসিনা আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন আপনারা যে যেখানে আছেন দলবল গোছাতে থাকুন, যোগাযোগ করুন একে অপরের সঙ্গে, আমরা যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়বো। আওয়ামী লীগের বন্ধু নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বন্ধু? অনেকে বলতে পারেন যে ভাই ভারত তো আওয়ামী লীগের বন্ধু, আপনি হঠাৎ করে এই কথাটা কেন বলেন? না, আমি বললাম এটার পেছনে যথেষ্ট যৌক্তিক কারণ আছে। আজকের দিনে গতকালকে নরেন্দ্র মোদী যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা স্পষ্টই প্রমাণ করে ভারত আওয়ামী লীগেরও সবার বন্ধু না। তবে হয়তো টপ লেভেলের যারা আছেন, মালপানি আছে বা সামহাও প্রভাব প্রতিপত্তি বা সরকারে বসলে খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করেন, তাদের হয়তো বন্ধু, কিন্তু আওয়ামী লীগের আর বন্ধু না। কপাল পড়ছে। প্রতিদিনই আমরা দেখি সীমান্তে আওয়ামী লীগের অমুক নেতা আটক, তমুক নেতা আটক, এটা কিন্তু প্রতিদিন আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখেন। এখন এটার কারণ হচ্ছে কি, আস্তে আস্তে পরিস্থিতি গ্রেপ্তার শুরু হয়েছে, বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। কিছু মামলা সত্য, কিছু ভুয়াও আছে, বাট মামলা যখন হচ্ছে ভয় পাচ্ছে নেতাকর্মীরা টাকা পয়সা গাট্টি বুস্কা নিয়ে বিভিন্ন কন্ট্রাক্টে বা চুক্তিতে সিলেট সীমান্ত সহ বেশ কিছু সীমান্ত দিয়ে বাংলাদেশ ছাড়ার চেষ্টা করছেন। অনেকে আটক করছেন, অনেকে যাচ্ছেনও। তবে যারা যাচ্ছেন তারা সেইখানে গিয়ে সবাই কি ভালো জায়গা আশ্রয় পাচ্ছেন না। অধিকাংশ মানুষ পশ্চিমবঙ্গে ঢুকার চেষ্টা করলো, পশ্চিমবঙ্গের সরকার খুব স্ট্রং, তো তারা যাচ্ছে কোথায়? দিল্লিতে খুব বেশি ঢুকতে পারে না নিরাপত্তা ইস্যুতে। ঝাড়খণ্ড নামক একটা রাজ্যে অধিকাংশ বাংলাদেশের পলাতক বিভিন্ন সময় যারা বাংলাদেশ ছাড়েন
এবার ধরেন কেউ পেটের দায়, কেউ এমনে, কেউ হেমনে, যেমনি ছাড়েন অধিকাংশ প্রায় 50% মানুষের গন্তব্য হচ্ছে বাংলাদেশ, আর সরি ঝাড়খণ্ড। এটা আমার কথা না, ভারতীয় গণমাধ্যমের দেওয়ার তথ্যে 50% বাংলাদেশি 100-র মধ্যে তারা ঝাড়খণ্ডে আশ্রয় নিচ্ছেন। আর গেল কয়েকদিন যাবত বা মাস দেড়েক যাবত অনেক মানুষ ঝাড়খণ্ডে ঢুকেছে। তো এরা কারা? স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা। ভারতের ঝাড়খণ্ডের জন্য বাংলাদেশি এবং মিয়ানমারের রোহিঙ্গাদের অনুপ্রবেশকে হুমকি বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকালকে ঝাড়খণ্ডের জামশেদপুর শহরে এক সমাবেশে নরেন্দ্র মোদী এই কথা বলেছেন। আপনার ভারতীয় সংবাদ মাধ্যম ডেইকান হেরাল্ড এবং টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই বক্তব্যটা উঠে এসেছে। ঝাড়খণ্ড রাজ্যের ক্ষমতাসীন দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বাংলাদেশি এবং রোহিঙ্গাদের সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে ঝাড়খণ্ডে যে সরকারটা আছে এটা কিন্তু বিজেপির পার্টির কোনো সরকার না, এটা বিজেপি বিরোধী একটা শক্তি। ঝাড়খণ্ডে মুসলিমরা নিরাপদে বসবাস করে, অন্যান্য শহরগুলোর তুলনায় কলকাতা সহ কয়েকটা শহরে মুসলমানরা অধিক নিরাপদ, কর্ণাটকও নিরাপদ। তো এই অঞ্চলগুলোতে বাংলাদেশে যেহেতু মুসলমানদের সংখ্যা বেশি, ভারতে অনুপ্রবেশের পর কয়েকটা নির্দিষ্ট রাজ্যে বাঙালিরা গন্তব্য হিসাবে বেছে নিচ্ছে, এমনটাই দাবি হচ্ছে বিজেপির সরকারের। নরেন্দ্র মোদী বলছে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের পক্ষ নিয়েছে ঝাড়খণ্ডের সরকার জেএমএম। অনুপ্রবেশকারী এবং চরমপন্থীরা আস্তে আস্তে জেএমএম দখল করে নিচ্ছে। এটার কারণ হচ্ছে জেএমএম এর উপর কংগ্রেসের ভূত ভর করেছে, মানে রাহুল গান্ধীর টিম এটার উপর ভর করেছে। আর কংগ্রেসের ভূত যখন কোনো দলের উপর কি বলা যায় ভর করে, সেই দলের এজেন্ডাই হয় নিজের দেশকে ভেজালে ফেলানো, আর কি বলা হয় যে আপনার ভোট টানার জন্য ধর্মকে ব্যবহার করা। আমার হাস্যকর মনে হচ্ছে এই অংশটা। মোদী আরো বলছেন যে আপনার অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে, অনুপ্রবেশকারীদের ইস্যুতে কেন্দ্রীয় সরকার এবার ভূমিকা পালন করবে। অন্যান্য সময় এই খবরটা খুবই গুরুত্ব পেত না, আমিও হয়তো নিউজটা করতাম না। এখন সমস্যা হচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগের আমজেই নেতাকর্মী বা তৃণমূল পর্যায়ে যারা আছেন তারা কিন্তু টেনশনে আছেন, দেশে থাকবেন নাকি চলে যাবেন, আবার চলে গেলে কই যাবেন, সবার তো টাকা পয়সা নাই, আবার এয়ারপোর্টে আটক করা হচ্ছে, পরিচিত ফেস হলে সেখানেও ঝামেলা। তো গন্তব্য সবার কম বেশি কিন্তু ভারত, এমনকি যাচ্ছেও ভারত প্রচুর, আমরা দেখছি বিভিন্ন মিডিয়াতে। তো এখন যারা যাবেন তাদের ব্যাপারে সীমান্তে বিশেষ নির্দেশনা দেওয়া হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে সীমান্তে নজরদারি করার জন্য মৌমাছি পর্যন্ত ছাড়া হচ্ছে, ড্রোন প্রযুক্তি থেকে শুরু করে কারাতারের বেড়া, অনেক কিছু কিন্তু করছে। সময় বুঝে এক মোদী কি পোল্ট্রিটা নিল আপনি দেখেন আওয়ামী লীগের সাথে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে না, আওয়ামী লীগের সাথে। রাত 12টা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনী তারা রাজপথে নেমেছে, এবং কি উপজেলা থেকে শুরু করে জেলা, বিভাগ, তারপর ইউনিয়নের বিভিন্ন জায়গাতে তারা তাদের দায়িত্ব পালন করবে। তাদেরকে দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। তো কমিশনপ্রাপ্ত যে সকল অফিসাররা আছেন তারা ম্যাজিস্ট্রেটের মতন পাওয়ার নিয়ে চলবে। তো সেনাবাহিনী আসলে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের আওতায় কি কি করতে পারবে আর কি কি করতে পারবে না, তো আমরা যেটা বেসিক্যালি কি কি করতে পারবে সেটার মধ্যে এত কিছু আছে যে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে ওয়ান কাইন্ড অফ সুপ্রিম পাওয়ার সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির 1898-এর 64, 65, 83, 84, 86 আরও বিভিন্ন ধারাগুলোতে অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন বলে জানানো হয়েছে। ধারা 64-তে কী করতে পারবে? ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার বা গ্রেপ্তার নির্দেশ দেওয়ার এবং নিজস্ব হেফাজতে নেওয়ার ক্ষমতা রাখে। মানে আপনাকে চাইলে সেনাবাহিনী গ্রেপ্তার করতে পারবে, অথবা নির্দেশ দিতে পারবে, অথবা আটকে রাখতে পারবে। এটা হচ্ছে 64। 65 ধারাতে কি আছে? গ্রেপ্তার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেপ্তারের নির্দেশনা যার জন্য তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবেন। ধারা 83, 84, 86 ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণ আদেশ দেওয়ার ক্ষমতা। যদি কাউকে ভুলভাল কেউ গ্রেপ্তার করে সেক্ষেত্রে সেনাবাহিনী নিজেই সেই ব্যক্তিকে ছেড়ে দেওয়ার তাৎক্ষণিক ক্ষমতা রাখে। ধারা 95-2 নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা। ধারা 100 ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান অথবা ওয়ারেন্ট জারি করার ক্ষমতা। মিথ্যা মামলা যারা দিচ্ছেন তাদের জন্য কিন্তু এই ধারাতে বড়ই দুঃসংবাদ আসছে। ধারা 105 সরাসরি তল্লাশি করার ক্ষমতা। তার উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারেন। মানে এই যে পাওয়ারগুলো খুবই সুপ্রিম পাওয়ার। ধারা 107 শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। 109 ভবঘুরে এবং সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। 110 ভালো আচরণের জন্য নিরাপত্তা প্রয়োজনীয় ক্ষমতা। ধারা 126 জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা। খুব সুন্দর পাওয়ার দিয়েছে। ধারা 127 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা। মানে এখন থেকে যদি কেউ সমাবেশ করতে চায় সামহাউ সম্ভবত সেনাবাহিনীর অনুমতিগত কোনো একটা ইস্যু আছে। ধারা 128 আপনার বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা। যারা জায়গায় জায়গায় খালি প্রটেস্ট করছেন তাদের জন্য কিন্তু এটা মাথায় রাখবেন। ধারা 130 আপনার একই। ধারা 133 স্থানীয় উপদ্রবে ক্ষেত্রবিশেষে ব্যবস্থা হিসাবে আদেশ জারি করার ক্ষমতা। ধারা 142 জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসাবে আদেশ জারির ক্ষমতা। উল্লেখিত ক্ষমতা ছাড়াও যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন 2009-এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট এখতিয়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে।
এই আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে সংঘটিত অপরাধ বা ঘটনাস্থলে তার সামনে উন্মোচিত হওয়া অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন। অভিযুক্তের স্বীকারোক্তির পর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারবেন, তবে কারাদণ্ডের ক্ষেত্রে 2 বছরের বেশি নয়। তার মানে একটা A to Z প্যাকেজ পাওয়ার দিয়া সেনাবাহিনীকে মাঠে নামানো হয়েছে। আমি এটাকে সাধুবাদ জানাই, কারণ এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো কিন্তু পজিটিভ না। এতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতা ভুগছে, ব্যবসায়ীরা নানান জায়গায় ঝামেলায় পড়ছে, তারপর উটকু নানান ধরনের আন্দোলন, বিভিন্ন জায়গায় মানে জনজীবন বিপর্যস্ত। আমরা আশা করি সেনাবাহিনী তাদের দায়িত্ব আগামী 60 দিন সঠিকভাবেই পালন করবে। অপরাধী যেই হোক, যেই দলেরই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা লাভের পর যে ভাষায় ভারতের সঙ্গে কথা বলেছেন এবং ভারত সম্পর্কে তিনি যে দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেছেন, এটি বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে বিশাল একটা সাড়া জাগিয়েছিল। যেভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বিজেপিকে নির্দেশ দিয়েছিলেন যে এখন থেকে আর পিঠ দেখানো চলবে না। যদি সরল বাংলা এটার অনুবাদ করেন, ভারতের পক্ষ থেকে যদি একটা গুলি চালানো হয়, সঙ্গে সঙ্গে আরেকটি পাল্টা গুলি নিয়ে চালানো হতে হবে। যদি ভারত একটি লাশ ফেলানোর চেষ্টা করে সীমান্তে, বাংলাদেশের বিজিবি যারা আছেন তাদেরকে 2টো লাশ ফেলতে হবে। এবং এটাই জনগণের আশা, জনগণের আকাঙ্ক্ষা। এবং এটি নিয়ে মোটামুটি 2 সপ্তাহ যাবৎ বাংলাদেশে ইউনূস বন্দনা চলছিল এবং সবাই খুব খুশি হয়েছিলেন। এবং পরবর্তীতে শেখ হাসিনাকে ফেরত আনা, তার বিচার এবং এ সকল বিষয় নিয়ে তিনি খুব স্পষ্ট ভাষায় যেভাবে ভারতকে বলেছিলেন যে যদি শেখ হাসিনা ওখানে বসে তার তৎপরতা চালান, তাহলে এটি বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্ক, এটি বন্ধুত্বমূলক হবে না। এবং শেখ হাসিনাকে নিয়ে ভারত যদি বাড়াবাড়ি করে, সেটি ভারতের হবে অবন্ধুসুলভ আচরণ। তিনি একথা বলেছিলেন যে বাংলাদেশ এবং ভারত আগামীতে যে সম্পর্কটি, সেই সম্পর্কটি হবে চোখে চোখ রেখে কথা বলা, সমতার ভিত্তিতে। এবং তারই বক্তব্য রীতিমতো বাঙালি জাতীয়তাবাদ বলেন আর বাংলাদেশি জাতীয়তাবাদ বলেন সারা দেশে তুমুল আলোড়ন তুলেছিল। এবং সবাই বলেছিলেন যে না, এবার আমরা একজন সত্যিকার নেতা পেয়েছি। এমনকি তাকে সবাই জিয়া রহমানের চাইতেও শক্তিশালী, সুদূর প্রসারী এবং সাহসী মানুষ হিসেবে বর্ণনা করার চেষ্টা করেছিলেন। কিন্তু সমস্যা হয়ে গেল যে হঠাৎ করে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি যখন ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চাইলেন, তারপরে কেমন করে যেন আমরা দেখলাম যে জাতিসংঘের যে সাধারণ অধিবেশন যেটি হওয়ার কথা সামনে, তো সেই অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস যাবেন এবং সেখানে সাইড লাইনে নরেন্দ্র মোদীর সাথে তিনি বৈঠক করতে আগ্রহী। তো যেখানে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যে পর্যায়ে রয়েছেন আর ভারতের সঙ্গে আমাদের যে এখন ট্রেড অ্যান্ড কমার্স রয়েছে, সেখানে পুরোটাই বাংলাদেশের পক্ষে। এবং ডক্টর ইউনূস যদি এখন চোখ উল্টান, ভারতের অনেকেই দেউলিয়া হয়ে পড়বে। আদানি ফাদানি যারাই বলে না কেন, আম্বানি ঠাম্বানি যারা আছেন, অনেকেই দেউলিয়া হয়ে যাবেন। এবং ভারতের সঙ্গে যে সকল চুক্তি, দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যে সকল অর্থনৈতিক লেনদেন রয়েছে, সবকিছুতেই বাংলাদেশ ইচ্ছা করলে আন্তর্জাতিক আইন মেনে ঠিক এগুলো যদি কেবলমাত্র পুনর্বিবেচনা করার জন্য সে 3-4 মাস সময় নেয়, ভারতে কান্নারোল পড়ে যাবে। তো সেই জিনিসটি কি করে ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে গতি, সেই গতিটা পরিবর্তন করে প্রো ইন্ডিয়ান একটা সেন্টিমেন্ট ধারণ করার জন্য তিনি ভারতের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছেন, প্রতিবেশী সুলভ সহযোগিতার জন্য তিনি উদাত্ত আহ্বান জানাচ্ছেন এবং মিস্টার নরেন্দ্র মোদীর সঙ্গেও সাইডলাইনে বৈঠক করার জন্য নিবেদন করছেন। এবং এটি অত্যন্ত যাকে বলা হয় অকূটনৈতিকভাবে, অসৌজন্যমূলকভাবে এটি এখনো পর্যন্ত প্রত্যাখ্যান করা হয়েছে। তো এর ফলে কি হলো যে ডক্টর ইউনূসকে নিয়ে যে জনসমর্থন, এবং এখানে একটা ব্যাপার খুবই স্পষ্ট যে সাংগঠনিকভাবে ডক্টর ইউনূসের কোনো রাজনৈতিক দল নেই, আর সাংবিধানিকভাবে তার কোনো বৈধতা নেই, কোনো সংবিধান নেই। তিনি এখন আছেন জনতার ম্যান্ডেটে, জনরায়ের ফলে। জনগণের আশা এবং আকাঙ্ক্ষাই হলো রাষ্ট্র। তো সেই জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক রূপে তিনি যেখানে আছেন, সেখানে ভারতের কৃপা বা করুণা তার একটু দরকার নেই। তার সঙ্গে যদি জনগণ থাকে, জনসমর্থন থাকে, তাহলে এটাই তাকে টিকিয়ে রাখবে। এবং আগামী দিনে তার ক্ষমতা হস্তান্তর, রাজনৈতিক দলের ক্ষমতায় আসা, এই পুরো জিনিসটাই নির্ভর করবে তার প্রতি জনগণের আশা এবং আকাঙ্ক্ষার উপর। তিনি যদি জনগণের আশা আকাঙ্ক্ষা ধারণ করতে পারেন, জনপ্রিয়তাটা ঠিক রাখতে পারেন, ফলে ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক না কেন, তার সঙ্গে বিমাতা সুলভ আচরণ করার সাহস কেউ পাবেন না। আবার এখন জনগণ যেভাবে তার পক্ষে আছেন, সেটি যদি অব্যাহত থাকে, তাহলে ভারত কেন, ভারতের চেয়ে অনেক বড় রাষ্ট্র মূলত তার প্রতি আনুগত্য দেখাতে বাধ্য হবে। তো সেক্ষেত্রে আমার একটা ব্যাপার হলো যে আমাদের বাংলাদেশের যে ভূখণ্ডটি, এটি হাজার হাজার বছর ধরে দিল্লি বিরোধী। এবং এতটা বিরোধী, এই মাটিতে একবারই যারা এসেছে এবং এই মাটির যারা প্রেমে পড়েছেন, তারা সবাই দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ করেছেন।
এবং এটা এতটা ভাতৃঘাতী এবং প্রাসাদ ষড়যন্ত্রের মতো ছিল, যেটি মানে অনেকটা আরব রজনীর কাহিনীর মতো। প্রথমটার কথা বলি, দিল্লির সম্রাট তখন সুলতান গিয়াসউদ্দিন বলবন। ভারতবর্ষের ইতিহাসে তার চাইতে এরকম সাহসী, এরকম কঠোর, এরকম ন্যায়পরায়ণ যাকে বলে সম্রাট আর দ্বিতীয়টি আসেনি, 1000 বছর ইতিহাসে কখনই আসেনি। অনেকগুলো গুণাবলী একসঙ্গে ছিল, শিক্ষা, দীক্ষা, পরিবার সব মিলিয়ে। যেমন নৃশংসতার দিক থেকে আলাউদ্দিন খিলজি তার চেয়ে বেশি ছিলেন, কিন্তু নৃশংসতার সঙ্গে সঙ্গে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, ভালো মানুষই, ব্লু ব্লাড সব মিলিয়ে গিয়াসউদ্দিন বলবনের কোনো তুলনা নেই। তো তার একমাত্র উত্তরাধিকার তার বড় ছেলে, তিনি মঙ্গলদের সাথে যুদ্ধ করতে গিয়ে মারা যান। তার দ্বিতীয় ছেলে নাসিরউদ্দিন বোখরা খান। তো নাসিরউদ্দিন বোখরা খান তিনি বাংলার গভর্নর ছিলেন, এই বাংলা বিহার উড়িষ্যার গভর্নর ছিলেন। তো যাই হোক, সুলতান গিয়াসউদ্দিন বলবনের যখন মৃত্যু হলো তখন তিনি সংগত করেন দিল্লির সিংহাসনে বসবেন। তো তিনি দিল্লির সিংহাসন ত্যাগ করলেন, বললেন যে আমি বাংলার গভর্নর হিসেবে আছি, এটাই আমি থাকব। এবং ফলে দিল্লির যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তারা সেই নাসিরউদ্দিন বোখরা খানের ছেলে কায়কোবাদ, সেই কায়কোবাদকে ক্ষমতায় বসালেন। এরপরে সেই দিল্লির যারা লোকজন রাজামাত্য, তারা কি করলেন, এই ছেলেকে বাপের বিরুদ্ধে লাগিয়ে দিলেন যে দেখো বাংলা খুবই একটা স্ট্রং জায়গা এবং সেখান থেকে প্রচুর রেভিনিউ আসে, তো আপনি যদি আপনার এই বাবাকে ওখান থেকে না নিয়ে আসেন তাহলে এই রেভিনিউটা আপনি চাইতে পারবেন না, এবং বাংলা রেভিনিউ ছাড়া এই দিল্লি চলবে না। তো এই বিষয়টা নিয়ে বাপ আর ছেলের মধ্যে দ্বন্দ্ব সংঘাত শুরু হলো এবং এটা যুদ্ধ পর্যন্ত হয়ে গেল বাপ এবং ছেলের মধ্যে। এবং কোনো অবস্থায় তিনি বাংলা কিন্তু ছাড়েননি। নাসিরউদ্দিন বোখরা খান যুদ্ধ করেছেন ছেলের সঙ্গে, কিন্তু বাংলা ছাড়েনি। এই হলো বাংলার প্রেম। আর বাংলায় যারাই আসছেন তারা সবসময় দিল্লির বিরোধিতা করেছেন। 2 নম্বর ঘটনা ঘটেছিল সম্রাট আওরঙ্গজেবের সময়। তো তার ছেলে শাহজাদা আজম, এই যে আমরা যে এখন দিল্লির লালবাগ কেল্লা দেখি, পরী বিবির মাজার দেখি, তো তিনি বাংলার গভর্নর ছিলেন এবং তিনিও এই বাংলার প্রেমে পড়ে গেলেন। বাংলা তিনি আর ছাড়তে চাইলেন না, ঢাকা তিনি আর ছাড়তে চাইলেন না, এবং তিনি দিদার্সে এখান থেকে রেভিনিউ সেই দিল্লিতে পাঠানো বলতে গেলে বন্ধ করিয়ে দিলেন। তো এই অবস্থাতে এখানে তিনি প্রচুর সিভিল কনস্ট্রাকশন করলেন, উন্নয়ন করা শুরু করলেন, এবং এই ঢাকা শহরের যে অনেকগুলি রামত সেই সুবেদার আজম শাহের আমলে হয়। এই পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য বাদশাহ আওরঙ্গজেব করলেন কি, তার যে একজন খুব বিশ্বস্ত ফাইন্যান্স এক্সপার্ট ওই সময়টাতে মুর্শিদ কুলি খান, তিনি একসময় এই মারোয়ারি ব্যবসায়ী ছিলেন, হিন্দু ছিলেন। তো তিনি তাকে বাংলার দেওয়ান নিযুক্ত করলেন, অর্থাৎ তিনি গভর্নর হবেন, তার পুত্র গভর্নর, আর তার অর্থমন্ত্রী হবেন মুর্শিদ কুলি খান। তো মুর্শিদ কুলি খান এসে তিনি সুলতান, সেই যে সুলতানের রিপ্রেজেন্টেটিভ হিসেবে তিনি বাংলার গভর্নর আজম খানের সাথে পেরে উঠছিলেন না। তো ফলে তিনি করলেন কি, তার যে অর্থ দপ্তর এখান থেকে তিনি নিয়ে গেলেন মুর্শিদাবাদে, এবং ওখানে তিনি চলে গেলেন এবং সম্রাটের অনুমতি নিয়ে। কিন্তু আজম শাহ উনি বাংলা ছাড়লেন না, এবং পরবর্তীতে আওরঙ্গজেবের মৃত্যুর পরে যখন মুর্শিদ কুলি খান নবাব হলেন এবং তিনি এই ঢাকার পরিবর্তে মুর্শিদাবাদকে রাজধানী করলেন। এই হলো বাংলার প্রেম। এই বাংলার প্রেমে দিল্লির গভর্নরের সন্তানরা, দিল্লির সম্রাটের সন্তানেরা বাংলার গভর্নর হয়েও তারা কিন্তু যুদ্ধ করেছে। তো এই যে বাংলার মাটি মানুষ, এই মাটি মানুষকে যদি একবার ডক্টর ইউনূস ভালোবাসতে পারেন তাহলে দিল্লির বিরোধিতা তার জন্য কোনো বিষয়ই নয়। এটি এই বাংলার আবহাওয়া প্রকৃতির সঙ্গে জড়িত, নাম্বার 1। নাম্বার 2 হলো যে তিনি জনগণের যে ম্যান্ডেট নিয়ে এসেছেন, কাজেই তাকে সবসময় পপুলারিস্ট হতে হবে, সবসময় জনপ্রিয় কাজ করতে হবে, খুব নীতিনিষ্ঠ, ন্যায়পরায়ণ, অথচ অজনপ্রিয়, এরকম একটা সিঙ্গেল কাজ করা যাবে না। এই সিঙ্গেল মানে তাকে এইদিকে পাই দেওয়া যাবে না, তার পক্ষে সম্ভব নয়। পলিটিক্যাল গভর্নমেন্ট অনেক কঠিন সিদ্ধান্ত নিতে পারে, রাজনৈতিক সরকার পারে, কিন্তু এরকম যারা জনগণের সমর্থন নিয়ে, পপুলারিটি নিয়ে স্বল্প সময়ের জন্য ক্ষমতা আসেন, তাদেরকে সবসময় পপুলার কর্মকাণ্ডের সঙ্গে থাকতে হয়। কোনো পপুলার জিনিস মানে যেটা জনপ্রিয় কোনো জিনিস সেখানে টাচ করা যাবে না, সেটা আবেগ হোক, অনুভূতি হোক, ব্যক্তি হোক, কোনো জনপ্রিয় কোনো বিষয় সেই বিষয়টাতে আঘাত করা যাবে না। যেমন এখন এই মুহূর্তে মাজারে আক্রমণ হচ্ছে, এটা কিন্তু ডক্টর ইউনূসের 12টা বাজাচ্ছে। এরকম অনেক জনপ্রিয়, বাংলাদেশে খুব জনপ্রিয়, কেউ জারি গান পছন্দ করে, যেমন এখন তিনি ওয়াজ মাহফিলটাকে ওপেন করে দিয়েছেন, এটা খুব জনপ্রিয়, যেটা শেখ হাসিনার জন্য বুমেরাং হয়েছিল। এরকম ভারতের যে বিরোধিতা, সেই বিরোধিতা বাংলাদেশে একেবারে অসম্ভব রকম জনপ্রিয়। এমনকি আওয়ামী লীগের বেশিরভাগ লোক ভারতকে পছন্দ করে না, দিল্লিকে পছন্দ করে না। তো সেই দিক থেকে যদি ডক্টর ইউনূসকে শক্তভাবে তার ক্ষমতার যে চাবি এটিকে আঁকড়ে রাখতে হয়, ক্ষমতার যে মসনদ এটিকে যদি শক্তিশালীভাবে তিনি সেখানে বসে থাকতে চান, শাসন ক্ষমতা পরিচালনা করতে চান, এবং তার সঙ্গে সঙ্গে তার প্রতিটি কর্মের সঙ্গে জনগণের যে সমর্থন, সবাই হই হই করে বলবে ঠিক ঠিক ঠিক, এভাবে বলে উঠবে। তো সেই ক্ষেত্রে তিনি প্রথমে যেভাবে দিল্লির বিরুদ্ধে কথা বলেছিলেন, যেভাবে নিজের ভয়েসটাকে উঁচু করেছিলেন, ঠিক একই ল্যাঙ্গুয়েজে দিল্লির বিরুদ্ধে তাকে বলতে হবে শেষ সময় পর্যন্ত। আদারওয়াইজ
তিনি যদি দিল্লির সঙ্গে বৈঠক করতে চান, নরেন্দ্র মোদীকে আনতে চান, নরেন্দ্র মোদীকে দেখতে যেতে চান, তার সঙ্গে, এবং এটা তো ইন্ডিয়ানরা এত চালাক, যদি দেখা গেল ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে এয়ারপোর্টে রিসিভ করতে, হাসিনাকে করেনি কিন্তু তাকে এয়ারপোর্টে রিসিভ করতে নরেন্দ্র মোদী চলে আসবেন, তার সঙ্গে কোলাকুলি করবেন, চুমাচুমি করবেন, এবং এই সকল দৃশ্য যদি বাংলার লোকজন দেখে, ডক্টর ইউনূস সম্পর্কে সব মানুষের যে চিন্তা এটি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টো হয়ে যাবে। কাজেই তিনি যদি সুদীর্ঘকাল ক্ষমতায় থাকতে চান, আজীবন থাকতে চান, সেক্ষেত্রে অবশ্যই তাকে ভারতের সামর্থ্য লাগবে, বন্ধুত্ব লাগবে। কিন্তু তিনি যদি মোটামুটি একটা সংস্কার করে নির্দিষ্ট সময়ের মধ্যে একটা ইলেকশন দিয়ে সসম্মানে যেতে চান, সেক্ষেত্রে ভারত বিরোধিতাটাই হলো তার জন্য সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্র, অব্যর্থ অস্ত্র। এটাকে ব্যবহার করে, এটাকে গুলিয়া হিসাবে, দাওয়া হিসাবে ব্যবহার করে তিনি তার সিংহাসনটিকে অনেক চমৎকারভাবে নিরাপদ রাখতে পারবেন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনো এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।